एडमिट ऑल दीदी जी अस्सलामु अलैकुम আমি মোহাম্মদ আবু সালে প্রভাষক ইংরেজি রামচন্দ্রপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা আজকে দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের প্রাথমিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকের বিষয় নির্ধারণ করে দিয়েছি ভার্ব এবং টেন্সের সাথে সম্পর্ক কিভাবে করা যায় এবং মুখস্থ ছাড়া ভার্ব শেখার মাধ্যমে কিভাবে টেন্স শেখা যায়, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা চুপ থাকবে। ক্লাস চলাকালীন সময় কোনো আওয়াজ করবে না। কোনো প্রশ্নের প্রয়োজন হলে আমি সুযোগ দিব। কোনো প্রশ্নের প্রয়োজন হলে আমি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, কিন্তু ক্লাস চলাকালে কথা চলাকালে তোমরা কোনো আওয়াজ করবে না। যাই হোক, আমরা আমাদের প্রধান যে আলোচ্য বিষয় ছিল সেটা ভার্ব। ভার্ব মিন্স ক্রিয়া। এখন আমাদের ক্লাসের সময়টা খুব সংক্ষিপ্ত, এজন্য আমরা ভার্বের অন্য আলোচনা না যাই। ভার্ব প্রধানত দুই প্রকার, আবার দুই প্রকার, আবার দুই প্রকার, এরকম বিভিন্ন শাখা প্রশাখার ভার্ব আছে। মূলত আমরা আজকে ভার্বের প্রধান দুটি প্রকার নিয়ে আলোচনা করব। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, এবং আরেকটা হলো অক্সিলিয়ারি ভার্ব। এখন আমাদের আলোচ্য বিষয় প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রিন্সিপাল ভার্ব বলা হয় যেই ভার্বের নিজস্ব একটি অর্থ রয়েছে, যে ভার্বের নিজস্ব একটি অর্থ রয়েছে, সেটাই প্রিন্সিপাল ভার্ব। আর খুব সহজ ভাষায় যদি বলি, অক্সিলিয়ারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া। এখন সাহায্যকারী ক্রিয়া হলো যেই ক্রিয়া তার মূল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে। কেউ যদি লিখতে চাও লিখে নাও, যে ক্রিয়া তার মূল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। আমি আবার বলছি, যে ক্রিয়া মূল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। যেহেতু অক্সিলিয়ারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, অক্সিলিয়ারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই। আমরা আমাদের পূর্বের ক্লাসে জেনে নিয়েছি অক্সিলিয়ারি ভার্বের সংখ্যা মোট 24টা। তোমাদের মনে থাকার কথা, অক্সিলিয়ারি ভার্বের সংখ্যা মোট 24টা এবং 4 ভাগে বিভক্ত। আমি তোমাদের অক্সিলিয়ারি ভার্বের সংখ্যা মোট 24টা এবং সেগুলি 4 ভাগে বিভক্ত। আমি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য ওই 24টা অক্সিলিয়ারি ভার্ব আবার তোমাদের সামনে বলতেছি। প্রথমে বি ভার্ব, এবং বি ভার্ব 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। দ্বিতীয় হলো ডু ভার্ব, ডু ভার্ব 3টা, ডু, ডাজ, ডিড।
তৃতীয়ত হ্যাভ ভার্ব তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। চতুর্থত মডাল অক্সিলারি ভার্ব অথবা মডালসও বলা হয়। মডালসও বলা হয় ক্যান, উড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, ইউজ টু, অট টু, নিড, মাস্ট, ডেয়ার। এগুলি আমি তোমাদেরকে আগে লিখে দিয়েছি। এখন আমাদের এই মোট 24টা অক্সিলারি ভার্ব, যে 24টা অক্সিলিয়ারি ভার্ব এদের নিজস্ব কোনো অর্থ নেই। তবে তোমরা যদি কখনো দেখো যে একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের তালিকায় যেগুলি আমরা লিখছি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব রয়েছে, বাট এই সেন্টেন্সে এই ছাড়া আর কোনো মেইন ভার্ব নেই, তাহলে ধরে নিতে হবে এইখানে অক্সিলারি ভার্বটা মূলত অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, এটা সেন্টেন্সের মেইন ভার্ব, সেন্টেন্সের মেইন ভার্ব আকারে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যদি লিখি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে আমাদের দৃশ্যমান একটি মাত্র ভার্ব এবং সেটা আমাদের অক্সিলিয়ারি ভার্বের তালিকাভুক্ত, অক্সিলিয়ারি ভার্বের তালিকাভুক্ত এম। দিস ইজ ওয়ান অফ দ্য বি ভার্বস। 5টা বি ভার্বের একটি হলো কি এম। এখন আমাদের দেখতে হবে যে এই যে পুরো সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে এম ছাড়া আর কোনো ভার্ব নাই, তাহলে এখানে এমটা অক্সিলারি ভার্ব নয়, বরং এটাই প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, অথবা মেইন ভার্ব। তাহলে একটা সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ প্রিন্সিপাল ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের দেখার বিষয় হলো প্রিন্সিপাল ভার্ব। আমরা আবার প্রিন্সিপাল ভার্ব লিখতেছি। মূল ভার্ব ওই ভার্বগুলি যেই ভার্বগুলির নিজস্ব অর্থ রয়েছে। যেমন আমরা একটা ভার্ব লিখলাম কাম, কামের অর্থ আমরা জানি আসা। আবার যদি বলি রিসিভ, রিসিভ অর্থ গ্রহণ করা। এই যে রিসিভ অর্থ কি গ্রহণ করা, কাম অর্থ কি আসা। আমাদের দেখতে হবে এই যে একটা ভার্ব, এই ভার্বটা অক্সিলারি ভার্বের সাথে কিভাবে কাজ করে, অক্সিলিয়ারি ভার্বের সাথে কিভাবে কাজ করে। যেমন আমি গ্রহণ করছি, সেটার ইংরেজি হবে আই রিসিভ। আমি গ্রহণ করি, ইংরেজি আই রিসিভ। আর যদি বলি আমি গ্রহণ করব, সেটা হবে আই শেল রিসিভ, আই শেল রিসিভ। এখন এখানে অক্সিলারি ভার্বও রয়েছে, মেইন ভার্বও রয়েছে, একটা অক্সিলিয়ারি ভার্ব আর একটা মেইন ভার্ব। এখন দেখার বিষয় হলো রিসিভ অর্থ জাস্ট গ্রহণ করা, কিন্তু এই যে আমি করব সেই কাজটা করেছে কে, শেল। সুতরাং এখানে একটা অক্সিলারি ভার্ব এসে মেইন ভার্বকে তার অর্থ প্রকাশে সাহায্য করেছে। বক্তার মনের ভাব পরিপূর্ণ প্রকাশ করার জন্য শেল জাস্ট অক্সিলিয়ারি ভার্বকে সহযোগিতা করেছে। আবার আরেকটা উদাহরণ যদি দেখি,
হি ইজ রিসিভিং, সে গ্রহণ করতেছে। হি ইজ রিসিভিং, সে গ্রহণ করতেছে। তাহলে এখানে রিসিভটা মেইন ভার্ব, রিসিভ মেইন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে ইজ। ইজের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু করতেছে, চলমান, কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমাদের এখানে ইজের প্রয়োজন হয়েছে। আর ইজটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় বিধায় মূল ভার্বের শেষে আবার আইএনজি যোগ করতে হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে ভার্বগুলির নিজস্ব অর্থ রয়েছে সেটা প্রিন্সিপাল ভার্ব, যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই বরং তা মেইন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, সেটা অক্সিলারি ভার্ব। আর যদি সেন্টেন্সে আমরা আগে আলোচনা করেছি, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থেকে মেইন ভার্ব না থেকে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্বটা মূলত অক্সিলারি ভার্ব নয়, সেটা সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার আমরা আলোচনা করব একটি প্রিন্সিপাল ভার্বের প্রধানত তিনটি ফর্ম থাকে। একটি প্রিন্সিপাল ভার্বের প্রধানত তিনটি ফর্ম থাকে। সেই তিনটি ফর্ম আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে চাই। তোমাদের কোনো প্রশ্ন আছে কি না, যে অক্সিলারি ভার্ব কী বা মেইন ভার্ব কী, অক্সিলারি ভার্বের সংখ্যা, অক্সিলারি ভার্বের ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে 2 মিনিট সময় দিচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন আছে কি না, থাকলে করো। হ্যাঁ, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? কি কোনো প্রশ্ন নাই? আচ্ছা, ধন্যবাদ। কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা বুঝতে পেরেছি অক্সিলারি ভার্বগুলি কী কী এবং মেইন ভার্বটা কী। এবার আমরা আলোচনা করব আমাদের প্রতিটা মেইন ভার্বের সাধারণত 3টি ফর্ম থাকে। প্রতিটি মেইন ভার্বের সাধারণত 3টি ফর্ম থাকে। সেই 3টি ফর্ম প্রেজেন্ট, অবলিক, বেস ফর্ম। কেউ এটাকে লেখে V1। দ্বিতীয়ত বলা হয় ফার্স্ট ফর্ম, এটাকে কেউ বলে V2। এবং নাম্বার 3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা কেউ বলি B3। দ্যাট মিন্স every principal verb has generally 3 forms, that is present form or base form, first form V2 and first participle form V3। ফার্স্ট পার্টিসিপল V3। তাহলে এখন আমরা দেখব প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ফর্ম দিয়ে আমাদের প্রথমত টেন্সের গঠনটা কিভাবে সহজে করা যায়। এই 3টে ফর্ম দিয়ে আমাদের টেন্সের গঠন কিভাবে করা যায়। তোমরা সবাই জানো টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেক প্রকার আবার 4 প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগে ভিন্ন রকম বা গতানুগতিকভাবে যেটা শিখতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার সংজ্ঞা, তার চেনার উপায়, তার গঠন প্রণালী, উদাহরণ অনেকগুলি। আসলে এইভাবে যদি আমরা শিখতে যাই
তাহলে আমাদের অনেকের জন্য বিষয়টা একটু কষ্টকর হয়ে যায়। এজন্য আমরা দেখব আমরা আমাদের প্রত্যেক প্রকার 4 প্রকার, ওই 4 প্রকারকে আলাদা আলাদা ভাগ করে নিয়ে দেখি সহজে কিছু করা যায় কিনা। প্রথমত ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স। এখন ইনডিফিনিট টেন্সে আমাদের জন্য অপশন কি কি? ইনডিফিনিট টেন্সে রয়েছে 3টি। এখানে আমরা যদি প্রেজেন্ট লিখি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, যদি পাস্ট লিখি তাহলে হবে পাস্ট ইনডিফিনিট, যদি ফিউচার লিখি ফিউচার ইনডিফিনিট। আমাদের এই 3টে ইনডিফিনিট টেন্সের গঠন কিন্তু একই রকম। আমাদের এই 3টা টেন্সের গঠন কিন্তু প্রায় একই রকম। যেটা যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলি, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যেটা আমরা বলতেছি V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে কথা বলিও না। এখানে নেট সমস্যার কারণে কেউ যদি আমার কোনো কথা শুনতে না পাও, তাহলে একই ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে, ফেসবুক পেজে দেওয়া হবে বারকাতুল্লাহ হুজুরের। তোমরা ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকে ক্লাসটা আবার দেখে নিও। কিন্তু এখন ক্লাস চলাকালে তোমরা কথা বললে তো ক্লাসের ডিস্টার্ব হয়। আসলে যেটা হয় নেট সমস্যার কারণে হচ্ছে, এখানে আমাদের কারো কিছু করার নাই। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। V1 প্লাস অবজেক্ট। আবার যদি বলি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই যে 2টা টেন্স আমরা লিখলাম, প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফার্স্ট ইনডেফিনিট, এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্বের আপাতত ব্যবহার নেই। নাম্বার 3 সাবজেক্ট প্লাস। এখন আমরা যেটা লিখবো সেটা হলো ফিউচার ইনডেফিনিট। আমরা আগে জেনেছি ভার্বের প্রধানত 3টি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে V2, দ্যাট মিন্স ফার্স্ট ফর্ম। কিন্তু ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই। সরাসরি ফিউচার ফর্ম না থাকাতে আমাদেরকে অক্সিলারি ভার্বের সহযোগিতা নিতে হবে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, ফিউচার ইনডেফিনিট টেন্সের জন্য আমাদের অক্সিলারি ভার্ব শেল বা উইল, এই 2টা লাগবেই, শেল বা উইল। এখন শেল বা উইল এটা মডেল অক্সিলারি ভার্বে হওয়ার কারণে তারপরে অবশ্যই হবে V1, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে মুখস্থ না করে যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, 3টে ইনডেফিনিটে আমাদের সাবজেক্ট কমন, অবজেক্ট কমন, এগুলি বাক্যের বেসিক্যালি অংশ। আমরা সেগুলি যদি আলোচনায় না যাই, তাহলে আমরা শুধু দেখব প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ইনডেফিনিটে ফার্স্ট ফর্ম এবং ফিউচার ইনডেফিনিটে শেল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যা হোক, আমরা এই যে 3টে ফর্ম শিখলাম, এখন আমি এই 3টে ফর্মের উপর ভিত্তি করে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেই। তোমরা এই 3টে ফর্মের উপর সম্ভব হলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করে 2টা করে 6টা সেন্টেন্স লেখার চেষ্টা করবে। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বাকি টেন্সগুলো আলোচনা করার চেষ্টা করব। তোমাদের কাগজের লেখাগুলি আমি তখন দেখব। আর তোমাদের পরবর্তী যে ক্লাসগুলি হবে আগামী
আগামীকাল অষ্টম শ্রেণী এবং তোমাদের দশম শ্রেণীর পরবর্তী ক্লাস রবিবারে। তোমরা অবশ্যই 10:30 পূর্বেই এই আইডিতে জুম অ্যাপসে জুম মিটিংয়ে যুক্ত হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, হ্যাঁ, নিরাপদ থাকো, আর অন্যদেরকে অবশ্যই জানাবে আর যত বেশি ক্লাসে অংশগ্রহণ করা যায়। আমি দ্বিতীয়বার আবারও বলছি, ক্লাস এখানে যদি হয়তো ভালো বুঝতেছো না নেট প্রবলেমের কারণে, তোমরা আমাদের বরকতুল্লাহ হুজুরের ইউটিউব চ্যানেল রয়েছে এবং ওনার ফেসবুক পেজ রয়েছে, দুইটার যে কোনোটাতে সার্চ দিয়ে এই ক্লাসটা সম্পূর্ণরূপে আবার দেখতে পাবে। জি বলো। ফেসবুকেও তোমরা এই ক্লাসটা পাইবা, আবার বরকতুল্লাহ হুজুরের ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটার নাম কিনা হলি সাউন্ড ও miyazi.net, মিয়াজি কম্পিউটার অথবা বরকতুল্লাহ হুজুর বারাকাতুল্লাহ এটা লিখে সার্চ দিলে তোমরা এই ক্লাসগুলি পাবে। দেখো তোমরা ইউটিউবের চ্যানেলটার নাম নিয়ে নাও, ইউটিউবের চ্যানেল নাম নাও। জি বলো বলো। এই যে ইউটিউব তোমরা ইউটিউব চ্যানেলটা লিখে নাও। আমি আবার বলতেছি, তোমরা ইউটিউব চ্যানেলটা লিখে নাও, মিয়াজি টিভি 24। তোমরা কি দেখতে পাচ্ছ? মিয়াজি টিভি 24 এই ইউটিউব চ্যানেল লগ করলেই তোমরা ক্লাসটা পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে। মিয়াজি টিভি 24